সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। উদ্ভিদ বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। আজ তোমাদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়, যেটা উদ্ভিদ শারীরতত্ত্ব, সেই নবম অধ্যায়ের দুটা টপিক, প্রচ্ছেদন এবং পত্ররন্ধ্র। এখন যেহেতু তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে গত ক্লাসে আমি যেমন রিভিশন করেছিলাম আগের পড়াগুলোই এখন আমরা তোমাদের রিপিট করব, ঠিক আছে? আজ যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে প্রচ্ছেদন এবং পত্ররন্ধ্র। প্রথমে আমরা দেখে নেই প্রচ্ছেদন কাকে বলে। প্রচ্ছেদন মানে কি? ট্রান্সপিরেশন, তাই না? প্রচ্ছেদন কি হচ্ছে দেখো, এটা হচ্ছে এক ধরনের শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় যে অঙ্গগুলা থাকে সেই অঙ্গ থেকে কি হচ্ছে, পানিটা কি হচ্ছে বাষ্পাকারে বের হয়ে যাবে। আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে দেখো, মূল এবং ফুলের মাধ্যমে কি হচ্ছে এই প্রস্বেদন বা বাষ্পমোচন সেটা হতে পারে। উদ্ভিদ কি করছে, মূল দিয়ে প্রথমে পানিটাকে শোষণ করে এবং পত্ররন্ধ্রের রক্ষীকোষটা কি করে, এই রক্ষীকোষ দুটার যে স্ফীতি হবে, মানে একবার ফুলে যাবে এবং শিথিল অবস্থা, চুপসে যাবে, এই অবস্থা দিয়ে কি হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াটাকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। পত্ররন্ধ্রের মাধ্যমে কি হচ্ছে বেশিরভাগ প্রস্বেদনটাই ঘটে থাকে। আমরা যদি দেখি পানি থেকে কি হচ্ছে, মাটি থেকে এরা কি করছে, গাছের শেকড়গুলোকে স্যাপুডের মাধ্যমে পাতায় চলে যায়, এটা প্রথমে, তারপর হবে সূর্যের দ্বারা উষ্ণ জল, এটা কি হচ্ছে পরে বাষ্পে পরিণত হবে, যেটাকে আমরা বলছি বাষ্পীভবন। এরপর কি হচ্ছে, বেশিরভাগ যে পাতা থাকে, পাতার পৃষ্ঠের নিচে কি হবে দেখো, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হাজার হাজার কি করবে ছিদ্র থাকে, যেটাকে আমরা স্টোম্যাটা বলছি। এই স্টোম্যাটা দিয়ে কি করবে, এই পানিটা বের হয়ে যাচ্ছে। এই যে বের হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি প্রস্বেদন। উদ্ভিদ কি করছে, তাদের দেহে শোষিত পানি কি করে বাষ্প আকারে প্রস্বেদনের মাধ্যমে বা দেহ থেকে কি করছে, ব্যাপন প্রক্রিয়া এটাই বের করে দিচ্ছে। প্রস্বেদনের ফলে আমরা যদি দেখি তাহলে দেখো, একটা উদাহরণ যদি আমরা দেখি, মরুভূমির একটি খেজুর গাছ দৈনিক প্রায় 300 থেকে 400 লিটার পানি কি হয় এই মাধ্যমে হারিয়ে ফেলে। আমরা যদি প্রভাবক দেখি, প্রস্বেদনের দুই ধরনের প্রভাবক থাকে, একটা হলো বাহ্যিক প্রভাবক আর একটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ প্রভাবক। আমরা যদি বাহ্যিক প্রভাবকগুলো দেখি প্রস্বেদনে, তার মধ্যে কি কি পাবো দেখো, সেটা হচ্ছে গিয়ে আলো হতে পারে, তাপমাত্রা হতে পারে, আপেক্ষিক আর্দ্রতা হতে পারে, বায়ু প্রবাহ হতে পারে, বায়ুমণ্ডলের চাপ হতে পারে, মাটিস্থ পানি, এগুলো হচ্ছে গিয়ে এর বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। অভ্যন্তরীণ মধ্যে দেখো, মূল পিটপের যে অনুপাতটা সেটার উপরে কি হচ্ছে, প্রস্বেদনটা নির্ভর করছে পাতার আয়তন এবং সংখ্যা, পাতার গঠন, মেসোফিল টিস্যুতে পানি কি পরিমাণে আছে সেটার উপরে, এবং জীবনী শক্তি, এগুলোর উপরে কি হচ্ছে অভ্যন্তরীণ যে প্রভাবগুলো সেগুলো একটা ভূমিকা রাখছে। প্রস্বেদন টান দেখো, বাষ্পমোচনের ফলে মেসোফিল কলায় যে ব্যাপনের চাপ ঘাটতিটা তৈরি হয়, সেটাকে কি হয়, জাইলেম বাহিকার মাধ্যমে একটা বিশেষ ধরনের একটা সাকশন প্রেসারের সৃষ্টি করে, যার মাধ্যমে কি হয়, মূল থেকে খনিজ লবণ মিশ্রিত যে পানিটা সেটা কি হচ্ছে উপরের দিকে ঊর্ধ্বমুখে পরিবাহিত হচ্ছে। এই যে উপরের দিকে ওঠার যে প্রবণতা, সেটাকে আমরা বলছি বাষ্পমোচন টান বা প্রস্বেদন টান। প্রস্বেদনের প্রকারভেদ আমরা 3 রকমের প্রকারভেদ দেখতে পারি, পত্ররন্ধ্রীয়, ত্বকীয় এবং লেন্টিকুলার প্রস্বেদন। তার মধ্যে আমরা জানি সবচেয়ে বেশি কোনটাতে হয়, পত্ররন্ধ্রের মাধ্যমেই হয়, তাই না? আচ্ছা, এখানে আমি প্রভাবকগুলো যেগুলো বললাম সেটা হচ্ছে কি, আলোর ক্ষেত্রে আমরা যদি বলি, আলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যখন প্রচন্ড সূর্যলোক থাকে বা সূর্যের আলো অনেক বেশি থাকে, তখন কি হবে, বায়ুমণ্ডলে যে তাপমাত্রাটা সেটা স্বাভাবিকভাবেই কি হবে, অনেক বেড়ে যাবে। এর ফলে কি হবে, বায়ুতে কি হচ্ছে আপেক্ষিক যে আর্দ্রতাটা সেটা আস্তে আস্তে কি হবে, হ্রাস পাবে। এবং আপেক্ষিক আর্দ্রতা যখন হ্রাস পাবে, তখন প্রস্বেদনের যে হারটা, সেই হারটা কি হবে, বেড়ে যাবে। আলোর উপস্থিতিতে কি হবে, পত্ররন্ধ্র খুলবে, এবং আলো যখন থাকবে না তখন পত্ররন্ধ্রটাও বের হয়ে যাবে। আর পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার উপরে কি হচ্ছে, এই প্রস্বেদনটা অনেকভাবে নির্ভর করছে, কাজে আলোর একটা বড় ভূমিকা আছে। দ্বিতীয় যদি আমরা দেখি তাপমাত্রার ক্ষেত্রে কি হবে দেখো, তাপমাত্রার হ্রাস বৃদ্ধিও কি হবে, একটা বড় ভূমিকা রাখছে। যখন তাপ বাড়বে তখন কি হবে, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণ যে ক্ষমতাটা সেটা বেড়ে যাবে, আপেক্ষিক আর্দ্রতাটা কমে যাবে, ফলে বায়ু কি করবে, অধিক পরিমাণ জলীয় বাষ্প শোষণ করতে পারবে। অপরদিকে তাপ যদি বাড়ে, পানিও কি হবে, দ্রুত বাষ্পে পরিণত হবে এবং প্রস্বেদনের যে হারটা আছে সেটাকে কি করবে, দ্রুত ত্বরান্বিত করবে। তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সাথে প্রস্বেদনের আয়তনের যে হ্রাস বৃদ্ধি, তার একটা ভূমিকা আছে। সুতরাং কি হচ্ছে, তাপ যখন বাড়বে তখন প্রস্বেদনের প্রক্রিয়াটা কি হবে, আস্তে আস্তে এটা বেড়ে যাবে। আপেক্ষিক আর্দ্রতা আমরা যদি দেখি, আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তাহলে প্রস্বেদনের হারটা কি হবে,
বেড়ে যাবে। কারণ আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ুটা কি হবে, অধিক পরিমাণ যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটা কি করবে, গ্রহণ করতে পারবে। অপরদিকে কি হবে, আপেক্ষিক আর্দ্রতা যদি বেড়ে যায় তাহলে কি হবে, বায়ু কি হবে, কোষের ভিতর থেকে কি হবে, যে জলীয় বাষ্প, যে বেশি পরিমাণে জলীয় বাষ্পটা আছে সেটা ধারণ ক্ষমতাটা কি করবে, এটা হারিয়ে ফেলবে। ফলে প্রস্বেদনের হারটাও কি হবে, হ্রাস পাবে। বায়ু প্রবাহের ক্ষেত্রে আমরা যদি দেখি, উদ্ভিদের প্রস্বেদন অঙ্গের আশেপাশের যে বায়ুগুলা থাকে সেটা হবে বেশি আর্দ্র হবে। এ কারণে এই অঞ্চলে কি হবে, কোষাভ্যন্তর থেকে নির্গত জলীয় বাষ্প সরাসরি কি করবে, গ্রহণ করবে বায়ু থেকে, এবং প্রস্বেদনের হারটা যেটা হবে আস্তে আস্তে এটা কি করবে, হ্রাস পাবে। আমরা যদি মাটিস্থ পানির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব মাটিতে যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে, উদ্ভিদ বেশি পরিমাণে পানি কি করবে, গ্রহণ করবে। এর ফলে প্রস্বেদনের হারও বেড়ে যাবে। যদি পানির পরিমাণ কম থাকে, প্রস্বেদনের হারও কি হবে, আস্তে আস্তে কমে যাবে। এগুলোর বাহ্যিক প্রভাবক হিসেবে এটির কাজ করে। অভ্যন্তরীণ যদি প্রভাবক দেখি, সেটা কি হচ্ছে, মূল বিটক যে অনুপাতটা, তাহলে কি হচ্ছে, আনুপাতিক হারে মূলের পরিমাণ যদি কম হয় তাহলে কি হবে, মূল থেকে কি পানি গ্রহণ করার ক্ষমতাটাও কমে যাবে, তাই না? এর জন্য কি হবে, প্রস্বেদনটাও কি হবে, কম হবে। পাতার আয়তন ও সংখ্যা, পাতার আয়তন বা সংখ্যা যত বেশি হবে, প্রস্বেদন হারও তত বেশি হবে। পাতার সংখ্যাও যত বেশি হবে, প্রস্বেদন বেশি হবে। এবং মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, মেসোফিল টিস্যুতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে প্রস্বেদন হার কি করবে, বেশি হবে। অর্থাৎ যদি মেসোফিল টিস্যুতে যদি পানির পরিমাণটা কম থাকে তাহলে প্রস্বেদনের হারটাও আস্তে আস্তে কম হবে। আচ্ছা, এটা কি আমরা দেখলাম যে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, প্রস্বেদন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাপন এবং অভিস্রবণের একটা আমরা ভূমিকা দেখলাম। আমরা একটু পার্থক্যটা যদি দেখি, অভিস্রবণ কি হচ্ছে, এটা ভৌত প্রক্রিয়া, কিন্তু তার মধ্যেও কি হবে, এর মধ্যে এক ধরনের জৈবিক নিয়ন্ত্রণ থাকবে। ব্যাপনের ক্ষেত্রে কি হবে, এটা সম্পূর্ণরূপে একটা হবে ভৌত প্রক্রিয়া। অভিস্রবণের ক্ষেত্রে কি হবে, এক ধরনের দ্রাবকের মধ্যে কি করবে, অর্থাৎ দ্রাবকটা যদি পানি হয় তার মাধ্যমে কি হবে, এই অভিস্রবণটা ঘটবে। আর ব্যাপনটা কি হবে, বিভিন্ন ধরনের দ্রাবকের মাধ্যমে এটি ঘটবে। অভিস্রবণ কি হবে, দেখো, অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন হবে না। আর ব্যাপনের ক্ষেত্রে কি হবে, অর্ধবৃত্ত যে পর্দাটা সেটার একটা প্রয়োজন হবে। অভিস্রবণের ক্ষেত্রে রসস্ফীতি যে চাপটা, সেই চাপের সৃষ্টি হবে না। ব্যাপনের ক্ষেত্রে কি হবে, এই চাপের কোনো প্রকার এই রসস্ফীতি চাপের কোনো রকমের সৃষ্টি এখানে হবে না। আচ্ছা, আমরা এখন যদি দেখি পত্ররন্ধ্রে, আমরা যে প্রস্বেদনগুলোকে আমরা বললাম 3 ধরনের প্রস্বেদন থাকে। প্রথম যেটা, সেটাকে হচ্ছে আমরা বলছি কি পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা কি, দেখো, পাতায়, কচিকাণ্ডে, ফুলের বৃতি এবং পাপড়িতে কি হচ্ছে, দুটা রক্ষীকোষ দ্বারা বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে, যেটাকে আমরা পত্ররন্ধ্র বলছি। উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, পত্ররন্ধ্রের সাহায্যে যে প্রস্বেদন হয় তাকে আমরা বলছি পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। কোনো উদ্ভিদের যদি মোট প্রস্বেদনের 90 থেকে 95% কি হবে, প্রস্বেদনই হবে কোথায়, এই পত্ররন্ধ্রের মাধ্যমে। সাধারণত দিনের বেলা পত্ররন্ধ্রগুলো কি হবে, খোলা থাকবে। মূলরোম দ্বারা শোষিত পানি কি হবে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ যে আছে, প্রকোষ্ঠগুলোর মধ্যে জমা হবে, এবং সূর্যের আলোর প্রভাবে কি হবে, এটা বাষ্প আকারে পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। লেন্টিকুলারটা কি, দেখো, উদ্ভিদের যখন গৌণভাবে বৃদ্ধি হয় তখন কাণ্ডের যে বাকলগুলা থাকে, সেই বাকলগুলা কি হবে, জায়গায় জায়গায় ফেটে যাবে। ফেটে গিয়ে লেন্টিসেল নামক এক ধরনের ছিদ্রের সৃষ্টি হবে। এই লেন্টিসেলের ভিতরে কি হবে, কোষগুলো আলাদাভাবে সজ্জিত থাকবে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বের হয়ে যাবে। একে আমরা বলছি লেন্টিকুলার প্রস্বেদন। কিউটিকুলার প্রস্বেদন কি, দেখো, উদ্ভিদের বহির্ত্বকে, বিশেষ করে পাতার উপরে এবং নিচে কি হবে, কিউটিনের একটা আবরণ থাকবে। এই আবরণকে কিউটিকল বলছে। কিউটিকল ভেদ করে পানি বাষ্প আকারে কি হবে, বাইরে বের হতে পারবে না। এই প্রক্রিয়াকে আমরা বলছি কিউটিকুলার প্রস্বেদন। প্রকারভেদ আমরা যদি দেখি, ঠিক আছে, দেখো, পানি যে পত্ররন্ধ্রটা, সেটা দুই ভাবে কিন্তু এখানে কি হচ্ছে পারে, হতে পারে। একটা হচ্ছে নিষ্ক্রিয়, আর একটা হচ্ছে সক্রিয় পানি পত্ররন্ধ্র। সেটা কি, দেখো, পাতার শিরা পাতলা প্রাচীরযুক্ত যে প্যারেনকাইমা কোষ দ্বারা নির্মিত, সেটা কি হচ্ছে, এপিথেম অঞ্চলে যখন শেষ হয় তখন সাধারণত যে পানি পত্ররন্ধ্রটা গঠিত হয় সেটাকে আমরা বলছি নিষ্ক্রিয় পানি পত্ররন্ধ্র। এর মাধ্যমে কি হচ্ছে, পানিটা নিষ্ক্রিয়ভাবে বের হবে। আর পাতার বহির্ত্বকীয় যে কোষগুলো আছে সেগুলো কি হবে, সক্রিয়ভাবে পানিটাকে যখন বর্জন করবে, সেটাকে আমরা বলছি সক্রিয় পানি পত্ররন্ধ্র। আমরা দেখি যে শীতকালে কি হয়, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, তাই না? এটা কেন হয়, দেখো, শীতকালে মাটিতে পানির একটা ঘাটতি থাকে। ঘাটতি থাকার কি হচ্ছে, থাকার জন্য কি হয়, শোষণটাকে কি হবে, কম হবে, কিন্তু প্রস্বেদন কি হবে, আগের মতোই থাকবে। এজন্য শীতকালে কি হচ্ছে, উদ্ভিদের যে পাতাটা সেটা হচ্ছে কি ঝরে যাবে। রসস্ফীতি চাপটা কি, দেখো,
অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষ অভ্যন্তরের যে পানিটা সেটা কি হচ্ছে, যখন প্রবেশ করে কোষের মধ্যে তখন কোষটা আস্তে আস্তে স্ফীত হচ্ছে। কোষের এই স্ফীতি অবস্থাকেই বলা হচ্ছে রসস্ফীতি। এই রসস্ফীতির জন্য কোষের প্রোটোপ্লাজম থেকে কোষ প্রাচীরের উপর এক ধরনের চাপের সৃষ্টি হয়। এই চাপটাকে আমরা বলতেছি রসস্ফীতি চাপ। পত্ররন্ধ্র, এরপর দেখো পত্ররন্ধ্র সম্পর্কে আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে, গাছের পাতার উপরের ভাগে কিছু ছিদ্র থাকে যার মাধ্যমে এই প্রস্বেদনটা মূলত হয়ে থাকে, সেটাকে আমরা বলতেছি, এই ছিদ্রগুলোকে বলছি আমরা পত্ররন্ধ্র। দেখো পাতার পৃষ্ঠতলে বা ত্বকে অসংখ্য ক্ষুদ্র ও উপবৃত্তাকার ছিদ্র থাকে, সেটাকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলছে। প্রত্যেকটা পত্ররন্ধ্র আবার কিরকম দেখতে, দেখো অর্ধচন্দ্রাকার রক্ষী কোষ, তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ রক্ষী কোষ থাকে, এবং এর দ্বারা কি হচ্ছে দেখো, এদের দ্বারা বেষ্টিত একটা রন্ধ্র থাকে। রক্ষী কোষে একটি নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট এবং শ্বেতসার দানা থাকবে। রক্ষী কোষ দুটি কি হবে, পত্ররন্ধ্র বন্ধ এবং খোলার যে প্রক্রিয়াটাকে, সেই প্রক্রিয়াটাকে এটা নিয়ন্ত্রণ করবে। আর এই নিয়ন্ত্রণ রক্ষী কোষ মধ্যস্থ যে অভিস্রবণীয় চাপ এবং রসস্ফীতির যে হ্রাস এবং বৃদ্ধি, এইটার উপর এটা নির্ভর করবে। পত্ররন্ধ্র বিশেষত উদ্ভিদের বাষ্পমোচন এবং শ্বাস অঙ্গের যে সেই হিসেবে কি করবে, এটা কাজ করবে। আমরা যদি দেখি কিভাবে হচ্ছে গিয়ে প্রভাবকগুলো কাজ করে পত্ররন্ধ্রের ক্ষেত্রে, সেটা আমরা দেখলাম যে যেভাবে কি হচ্ছে প্রস্বেদনে একটা ভূমিকা রাখবে, সেটা আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন পত্ররন্ধ্রের ক্ষেত্রে কিছু মতবাদ আছে, সেটা হচ্ছে 3 ধরনের মতবাদ আমরা দেখতে পারি। বিজ্ঞানী লয়েডের স্টার্চ সুগার মতবাদ, বিজ্ঞানী শায়েরির পিএইচ মতবাদ, এবং আধুনিক যে মতবাদ বা আয়ন প্রবাহ মতবাদ। লয়েডের স্টার্চ সুগার মতবাদটাকে দেখো, পত্ররন্ধ্রে যখন রক্ষী কোষস্থ যে কোষ রসটা থাকবে, সেটা হবে কি অভিস্রবণিক যে চাপটা আছে তার কম বেশি বা তারতম্যের উপরে কি করছে, এই পত্ররন্ধ্রটা খোলা এবং বন্ধ হওয়াটা নির্ভর করছে। আমরা জানি শ্বেতসারটা কি অদ্রবণীয়, তাই না? এতে কি হচ্ছে, রক্ষী কোষের যে অভিস্রবণিক চাপটা যখন কমে যায়, ফলে কি হবে, তখন বহি অভিস্রবণ করবে, ফলে পত্ররন্ধ্রটা কি হচ্ছে, বন্ধ হয়ে যাবে। অন্যদিকে অদ্রবণীয় শ্বেতসার থেকে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় দ্রবণীয় কিছু চিনি তৈরি হবে, ফলে অন্ত অভিস্রবণ করবে, ফলে কি হচ্ছে, পত্ররন্ধ্রটা খুলে যাবে। এটা ছিল বিজ্ঞানী লয়েডের স্টার্চ সুগার মতবাদ। পরবর্তীতে বিজ্ঞানী শায়েরি 1926 সালে একটা মতবাদ দিয়েছেন। তার মতবাদের উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে তার মতে হচ্ছে গিয়ে পিএইচ এর মানটা কি হচ্ছে, পিএইচ মানের হ্রাস বৃদ্ধির মাধ্যমে কি হচ্ছে, পত্ররন্ধ্রটা খোলা এবং বন্ধ হওয়াটা নির্ভর করছে। বিজ্ঞানী শায়েরির মতে শ্বেতসার এবং চিনির যে অন্ত পরিবর্তন হচ্ছে কোষরসের পিএইচ এর জন্য এটা ঘটে থাকে। রাতে সাধারণত সূর্যালোক থাকে না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হবে, এই সময় বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বসনটা কি হবে, চলতেই থাকবে। শ্বসনের ফলে সৃষ্ট যে কার্বন ডাই অক্সাইডটা থাকবে, সেটা রক্ষী কোষের যে কোষরস থাকে সেখানে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করবে, ফলে পিএইচটা কি হবে, আস্তে আস্তে কমে যাবে। কমে গিয়ে কি হবে, কোষ রসের মধ্যে যে ফসফোরাইলেজ যে এনজাইমটা থাকে, সেই এনজাইমটা কি করবে, কোষস্থ যে দ্রবণীয় যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ 1 ফসফেটকে কি করবে, অজৈব ফসফেট এবং অদ্রবণীয় একটা শ্বেতসারে পরিণত করবে। এবং রক্ষী কোষে যে অদ্রবণীয় যে শ্বেতসারটা জমা হলো, এর ফলে কোষরসে কি হবে, চিনির যে ঘনত্বটা আছে সেটা কমে যাবে এবং পানির বহি একটা অভিস্রবণ ঘটবে। তাই রক্ষী কোষদ্বয় কি হবে, স্ফীতিটা হারিয়ে কি হবে, কিছুটা শিথিল হয়ে যাবে। এর ফলে পত্ররন্ধ্রটা কি হবে, বন্ধ হয়ে যাবে। দিনের বেলায় সূর্যালোকের যে উপস্থিতিতে আছে, সেই উপস্থিতিতে কি হবে, সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়াটা ঘটবে, ফলে কোষরসে যে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড আছে সেটা ব্যাপক পরিমাণে এটা ব্যবহৃত হবে, এবং পিএইচ যখন বেড়ে যেয়ে পিএইচ 7-এর চেয়ে বেশি হবে, তখন কি হবে, কোষরসের পিএইচটা বেড়ে গেলে কি হবে, এই ফসফোরাইলেজ যে এনজাইমটা আছে সেটা এক ধরনের অজৈব ফসফেট এবং অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হবে, যা পরবর্তীতে কি হবে, দ্রবণীয় গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হবে। কোষে যে গ্লুকোজ 1 ফসফেট জমা হলো, সেটা কি করবে, কোষরসে যে চিনিটা থাকবে, চিনির ঘনত্বটাকে বাড়িয়ে দিবে, এবং অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পরবর্তী যে কোষ থাকে সেইটা থেকে কি করবে, এটি পানি, প্রয়োজনীয় যে পানিটা থাকে সেটা রক্ষী কোষে প্রবেশ করবে। এই রক্ষী কোষে যখনই এটা প্রবেশ করবে, তখন পত্ররন্ধ্রগুলো কি হবে, এই চাপের মাধ্যমে খুলে যাবে। এটা ছিল বিজ্ঞানী শায়েরির মতবাদ। পরবর্তীতে কি হচ্ছে কি, আধুনিক একটা মতবাদ আমরা পাই, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার একটা আধুনিক মতবাদ পাই। সেই মতবাদ অনুসারে কি দেখো, যেটাকে আমরা আয়ন মতবাদ বলছি, আয়ন প্রবাহ মতবাদ। এই মতবাদ অনুসারে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধটা কি হচ্ছে, পটাশিয়াম আয়নের মাধ্যমে ঘটছে। দিনের বেলায় কি হচ্ছে, রক্ষী কোষের যে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এটা কি করছে, শোষণ করছে, ফলে রক্ষী কোষের যে অভিস্রবণিক চাপ, সেই চাপটা বেড়ে যাবে, এবং তখন পার্শ্ববর্তী যে মেসোফিল টিস্যু
থাকে সেই মেসোফিল টিস্যু থেকে রক্ষী কোষে কি হবে, পানির একটা ব্যাপন করবে। এ সময় রক্ষী কোষের যে টাগার প্রেসার থাকে সেই প্রেসারটা বা টিপি এটা বেড়ে যাবে, ফলে স্ফীত হয়ে কিছুটা রক্ষী কোষটা দেখো ধনুকের মতো অবস্থা হবে, ঠিক আছে। ফলে ছিদ্রটা কি হবে, খুলে যাবে। রাতের বেলায় কি হবে, যেহেতু পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন কি করবে, কোষ থেকে এটা বের হয়ে যাবে, ফলে রক্ষী কোষে যে অতি চাপটা যেটা থাকবে সেটা কমে যাবে, এবং এই চাপ কমে যাওয়ার ফলে কি হবে, রক্ষী কোষ থেকে পানিটা বের হয়ে আসবে এবং পত্ররন্ধ্রটা কি হবে, বন্ধটা হয়ে যাবে। এটা হচ্ছে কি আধুনিক বা আয়ন প্রবাহ মতবাদ। এরপর আমরা যদি পত্ররন্ধ্রের কাজ দেখি তাহলে আমরা দেখতে পারি এটা কি হচ্ছে, উদ্ভিদের ভেতর এবং বাইরের যে পরিবেশ আছে সেই পরিবেশের মধ্যে গ্যাসের যে আদান প্রদান, সেই আদান প্রদান করা এর একটা কাজ। সালোক সংশ্লেষণের সময় কি এটা কি করবে, দেখো পত্ররন্ধ্রে বায়ু থেকে কি করবে, কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে গ্রহণ করবে এবং অক্সিজেন গ্যাসটাকে ত্যাগ করবে। শ্বসনের সময় কি হবে, রন্ধ্রপথে এটা কি করবে, বায়ু থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে ত্যাগ করবে। এবং মূল থেকে কি হবে, সংগৃহীত যে পানিটা আছে সেই পানিটা প্রস্বেদনের সাহায্যে বাষ্পাকারে বের করে দিবে। রক্ষী কোষটা কি করবে, দেখো পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়াটাকে নিয়ন্ত্রণ করবে। এর মাধ্যমে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করবে। সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রস্বেদন, এই তিনটি গুরুত্বপূর্ণ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি হবে, পত্ররন্ধ্রের মাধ্যমেই হয়ে থাকবে। তোমাদের জন্য পত্ররন্ধ্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা এর প্রতিটা জিনিস, এর যে মতবাদগুলো আছে, কিভাবে খুলছে কিভাবে বন্ধ হচ্ছে প্রক্রিয়াটা, এবং এগুলো খুবই ভালো করে পড়বে। এবং হচ্ছে গিয়ে এর যে প্রভাবকগুলো আছে সেই প্রভাবকগুলো খুব ভালোভাবে পড়বে। প্রস্বেদনের ক্ষেত্রে যে 3 ধরনের প্রস্বেদন আমরা দেখতে পাই, সেই 3 ধরনের প্রস্বেদন তোমরা খুব ভালোভাবে শিখবে। পত্ররন্ধ্রের বন্ধ এবং খোলা হওয়ার যে কৌশল, এটা খুব ভালোভাবে শিখবে। ঠিক আছে, আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করবে, ছুটিটাকে কাজে লাগাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।